আমার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছো। আজ আমি তোমাদের সামনে উপস্থাপন করব নবম শ্রেণীর কবিতা খেয়া। এটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো প্রথমেই আমরা আলোচনা করে নেব খেয়া কবিতার উৎস সম্পর্কে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতাটি কবির চৈতালি কাব্যগ্রন্থ থেকে গৃহীত। এটি ১৩ সংখ্যক কবিতা। এই কবিতাটি একটি চতুর্দশপদী কবিতা, মানে চৈতালির অন্তর্গত এই কবিতায় সনেটের মান্য শর্ত অনুসারে ১৪টি পংক্তি ব্যবহৃত হয়েছে। প্রতিটি চরণেও ব্যবহৃত হয়েছে ১৪টি অক্ষর। সনেটের যেমন দুটি ভাগ থাকে, এখানেও তা স্পষ্ট। প্রথম ৮টি পংক্তি নিয়ে অষ্টক আর পরের ৬টি নিয়ে ষষ্ঠক নির্মিত হয়েছে। কবিতার এই সীমিত পরিসরে কবি মানব ইতিহাসের স্বরূপ প্রকাশ করলেন নদী স্রোত, খেয়াতড়ি, যাত্রীদল, দুই গ্রামের জীবনচিত্রের মাধ্যমে। এরপরে আমরা চলে আসব মূল কবিতার আলোচনাতে। খেয়া নৌকো পারাপার করে নদী স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। দেখো, খেয়া নৌকা হচ্ছে নদী পারাপারের নৌকা বা নৌকা বা অন্য জলযানের দ্বারা নদী বা খাল পারাপার। আর পারাপার হচ্ছে এক পাড় থেকে অন্য পাড়ে যাওয়া। নদীর জলপ্রবাহ এখানে হচ্ছে নদীর স্রোত। আর কেহ বলতে কোনো ব্যক্তির কথা বলা হয়েছে। খেয়া কবিতায় চিত্রিত নদীর বিপরীতে দুই তটে অবস্থিত গ্রাম দুটির মানুষগুলোকে এই খেয়া নৌকা এপার ওপার করে। যাত্রীরা কেউ আপন ঘরে ফেরে, কেউ ঘর থেকে বাইরে যায়। এই পারাপার চলে নিরন্তর। বহির্জগতের কোনো অভিঘাতে কখনো ছেদ পড়েনি এই চলাচলের। একাকী নদী তটে বসে উদাস কবি রবীন্দ্রনাথ এই চিত্র অবলোকন করলেন। তবে এই বাস্তবের আড়ালে কবি বোঝাতে চেয়েছেন মানুষ জন্মের মাধ্যমেই পৃথিবীর ঘরে আসে আর মৃত্যুতে ফিরে যায় চিরকালের আবাসভূমিতে। কবি তার এই ঘরে আসা যাওয়াকে কেন্দ্র করে জীবনের অনন্ত প্রবাহমানতাকে এখানে তুলে ধরেছেন। এরপর দেখো, দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। দেখো, আনাগোনা শব্দের অর্থ হচ্ছে আসা যাওয়া বা যাতায়াত। আবহমান কাল ধরে গ্রামীণ জীবনে এই আসা যাওয়া দুই গ্রামের মধ্যে গড়ে তুলেছে এক নিবিড় একাত্মতার বন্ধন। তাই মানব জীবন প্রবাহে সরল স্বাভাবিকতার ছন্দ ফুটিয়ে তুলতেই এখানে জানাশোনার মতো সহজ আটপৌরে শব্দ প্রয়োগ করে কবি এই চিরন্তন সত্যকেই এখানে ফুটিয়ে তুলেছেন। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নতুন নতুন কত গড়ে ইতিহাস। দেখো, দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে সংঘাত বা ঝগড়া বিবাদ, আর সর্বনাশ হচ্ছে সমূহ বিনাশ বা ঘোর অনিষ্ট বা ভীষণ বিপদ। ক্ষমতা, অহংকার, লোভ, হিংসা ও বিদ্বেষের বশবর্তী রাষ্ট্রশক্তিগুলি বারংবার পারস্পরিক দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়। তাই মানব সভ্যতার তথাকথিত ইতিহাস এই সংঘর্ষ ও সর্বনাশের উত্থান পতনের রক্তাক্ত ধারা বিবরণী মাত্র। আর কবি দ্বন্দ্ব সংঘাতে রঞ্জিত এহেন বর্বর পাশবিক নতুন নতুন ইতিহাসকে আবহমান মানব জীবন প্রবাহের নিরিখে সাময়িক এবং তাৎপর্যহীন বলে মনে করেছেন। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে সোনার মুকুট কত, ফুটে আর টুটে। দেখো, রক্ত প্রবাহ হচ্ছে রক্তের ধারা, ফেনাইয়া ওঠে মানে ফেনা যুক্ত হয়ে, আর টুটে হচ্ছে ভেঙে যাওয়া বা ভেঙে ফেলা। এখানে দেখো, মানুষের ক্রোধ হিংসা যখন জান্তব উল্লাসে ফেটে পড়ে, তখন তার রক্তপ্রবাহ ফেনিয়ে ওঠে আর মানুষের পাশবিক চেহারা তখন প্রকট হয়।
প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত শোণিত ধারার ধ্বংসাত্মক উন্মত্ততা বিরাজ করেছে, যার প্রত্যক্ষ রূপ মেলে ইতিহাসের পাতায়। হিংসা ক্রোধে অন্ধ হয়ে মানুষ পৈশাচিক মনোবৃত্তির দাসত্ব করেছে বারবার, আর সভ্যতার কীট রূপে নিজেকে প্রতিভাত করেছে বিকৃত এইসব মানুষের দল মানবতার প্রকৃত যোগ্য ভূমিতে ব্যাপ্ত। মানে ইতিহাসচারী কবি রবীন্দ্রনাথ দেখেছেন যে রাজশক্তি বারবার রক্তক্ষয়ী সংগ্রামে বিজয়ী হয়ে সোনার মুকুট পড়েছে, তাদের দর্প আর অহংকারে বিনাশ ঘটেছে প্রতিপক্ষের, কিন্তু বিজয়ীর সেই গৌরব ক্ষণিকের, সময়ান্তরে তাকেই পরাজয়ের মালা পরতে হয়েছে। ফুটে অর্থাৎ শোভা পায়, আর টুটে শব্দের অর্থ হচ্ছে খসে পড়ে। মানে রাজশক্তির জয় পরাজয় কোনোটাই কিন্তু দীর্ঘস্থায়ী নয়, এবং এরই মাঝে মানবের ইতিহাস রক্তস্নাত হয়েছে বারংবার। ফুটে আর টুটে শব্দজোড়াটির মাধ্যমে সেই অনিবার্যতারই এখানে প্রকাশ ঘটেছে। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, ওঠে কত হলাহল, ওঠে কত সুধা। দেখো, সভ্যতা হচ্ছে মার্জিত রুচি, মন ও প্রবৃত্তির উৎকর্ষ এবং তদনুযায়ী জীবনযাত্রার প্রণালী। আর তৃষ্ণা হচ্ছে এখানে পিপাসা বা আকাঙ্ক্ষা। ক্ষুধা হচ্ছে খিদে, মানে ভোজনের প্রবৃত্তি বা ইচ্ছা, যেটা বুভুক্ষা বলা হচ্ছে। হলাহল হচ্ছে দেবাসুর কর্তৃক সমুদ্র মন্থনে উত্থিত তীব্র যে বিষ। আর ওঠে মানে এখানে দেখো, উঠে, উঠে মানে হচ্ছে ওঠে। সুধা বলতে অমৃত। এখানে দেখো বলা হয়েছে যে বিচিত্র ধ্বংস সৃষ্টি উত্থান পতনের মধ্যে দিয়ে মানবের জীবন প্রবাহ অনিবার্যতা লাভ করেছে। মানব জীবনের অতৃপ্তি অপ্রাপ্তি থেকে যে ক্ষুধা তৃষ্ণা এসেছে, তাই মানুষকে সভ্যতার নব নব ক্ষেত্র রচনায় প্রবৃত্ত করেছে। আর দেবাসুর কর্তৃক সমুদ্র মন্থনে উত্থিত বিষ তথা কালকূট হলো হলাহল, আর সেই মহামন্থন শেষে প্রাপ্ত অমৃত, যা পান করে দেবতারা অমরত্ব লাভ করলেন, তাই হয়ে গেল এখানে সুধা। মানুষের শুভ কর্মোদ্যোগে সভ্যতার ভাণ্ডারটি যেমন ভরে ওঠে, তেমনি তার পাশবিক আচরণে চলে ধ্বংসলীলা। সর্বনাশের সে খেলা চলে আসছে যুগ থেকে যুগান্তরে। মানবের এ বিপরীতধর্মী কর্মকাণ্ডকে কবি পুরাণ আশ্রয়ে গভীর ব্যঞ্জনায় কিন্তু এখানে প্রকাশ করেছেন। শুধু হেতা দুই তীরে কেবা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। দেখো, দোহা মানে হচ্ছে এখানে দুজন বা উভয়, আর হেথা বলতে এখানে বলা হয়েছে এইখানে বা এখানে। পানে মানে হচ্ছে দিকে। এখানে দেখো, বিশ্বব্যাপী সভ্যতার ধ্বংস ও সৃষ্টির মাঝে সাধারণ মানুষের জীবন প্রবাহের প্রতি গ্রাম দুটিকে নামে মানে আবদ্ধ না করে কবি গতিময় জীবনের প্রতীক হিসেবেই এখানে তুলে ধরেছেন। দোহা বলতে নদীর দুই পাড়ের দুইখানি গ্রামের কথাই বলা হয়েছে। বিশ্বব্যাপী নানা পরিবর্তনের মাঝেও আবহমান কাল থেকে নিবিড় মানসিকতার বন্ধনে আবদ্ধ এই গ্রাম দুটির এই চেয়ে থাকা আসলে জীবন মৃত্যু অতিক্রমকারী অন্তহীন জীবন দৃষ্টি। আর এখানে নদীর স্রোত বলতে কবি কালো স্রোত বা সময়ের স্রোতকেই বুঝিয়েছেন। খেয়া চিরদিন চলে বলতে কবি রবীন্দ্রনাথ অনন্ত কাল ধরে বয়ে চলা এই মানব প্রবাহের গতিকেই কিন্তু বুঝিয়ে দিয়েছেন। এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। এখানে হতে দেখো, হইতের যে চলিত রূপ হচ্ছে সেটাই হচ্ছে হতে। মানে নদীর স্রোত এখানে হচ্ছে কালো স্রোত বা সময় স্রোত। আর
খেয়া চিরদিন চলে এখানে রবীন্দ্রনাথ অনন্তকাল ধরে যে বয়ে চলেছে জীবন প্রবাহ বা মানব জীবন প্রবাহ তার কথাই বুঝিয়েছেন। ঘরে আসা যাওয়া বা যাওয়া আসার মধ্যে দিয়ে কবি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের যে অনন্ত প্রবাহমানতার কথাই এখানে বলেছেন। আর খেয়া বলতে জন্ম মৃত্যুর মধ্যবর্তী যে জীবন প্রবাহ সেটাকেই কবি এখানে বুঝিয়েছেন। তো নবম শ্রেণী তোমাদের খেয়া কবিতা আলোচনা করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছো। আর ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর সকলে খুব ভালো থেকো।